গল্পের ঝুড়িতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অনন্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আজ আমরা যে গল্পটা শুরু করতে যাচ্ছি তার নাম হলো মাদাম ক্রাউলস ঘোস্ট। লিখেছেন জোসেফ শেরিডন লিফানো। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বর্তমানে আমি একজন জরাগ্রস্ত বৃদ্ধা। যখন আমার বয়স সবে 14 পড়েছে, তখন এক রাতে আমি এই অ্যাপেলওয়েল হাউসে এসেছিলাম। পিসি ছিল সে বাড়ির গৃহকর্ত্রী। আমাকে ও আমার বাক্সটাকে অ্যাপেলওয়েলে নিয়ে যাবার জন্যে একটা এক ঘোড়ার গাড়ি লেক্সোতে অপেক্ষা করছিল। গাড়িতে চড়েই আমি কাঁদতে শুরু করলাম। আর বুড়ো কচুয়ান ভালো মানুষ জন মুলবেরি আমাকে শান্ত করার জন্যে গোল্ডেন লায়নে এক মুঠো আপেল এনে দিল। আদর করে বলল, সে বড় বাড়িতে পিসির ঘরে আমার জন্য অপেক্ষা করছে। গরম গরম কিশমিশ দেওয়া কেক, চা ও মাংসের চপ। ফুটফুটে জ্যোৎস্না ভরা রাত। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি আপেল খেতে লাগলাম। আমার মতো একটি অসহায় বোকা শিশুকে ভয় দেখানো ভদ্রলোকদের পক্ষে অবশ্যই লজ্জার কথা। মাঝে মাঝে মনে হয় ওটা ওদের চালাকি। আমার পাশেই দুটি ভদ্রলোক বসেছিল। রাতে চাঁদ উঠবার পরে তারা আমাকে প্রশ্ন করলো, আমি কোথায় যাচ্ছি। আমি বললাম, লেক্সোর কাছে অ্যাপেলওয়েল হাউসের আরাবেলা ক্রোল ঠাকুমার কাছে থাকতে যাচ্ছি। একজন চটপট বলে উঠল, তাই বুঝি? বেশি দিন সেখানে টিকতে পারবে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলল, যদি বাঁচতে চাও তো এসব কথা কাউকে বলো না। তার উপর শয়তান ভর করেছে। তিনি তো নিজেই একটা ভূত। আচ্ছা, তোমার সঙ্গে বাইবেল আছে তো? হ্যাঁ স্যার, আমার মা এই বাক্সটাতে একখানা ছোট বাইবেল রেখেছেন, সেটা আছে। দেখো, প্রতি রাতেই বইখানাকে অবশ্যই বালিশের নিচে রেখে দিও, তাহলেই বুড়ি খুকির নখগুলো তোমার কাছ থেকে দূরে থাকবে। তার কথা শুনে আমি দারুণ ভয় পেয়েছিলাম। বৃদ্ধার সম্পর্কে তাকে আরও অনেক কিছু জিজ্ঞাসা করার ইচ্ছাও হয়েছিল, কিন্তু আমি তখন খুব লাজুক ছিলাম। আর তারা দুজনেও নিজেদের কথাই বলতে শুরু করে দিল। যথাসময়ে আমি লেক্সোতে নেমে গেলাম। অন্ধকার পথ ধরে চলতে চলতে আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। বড় বড় সব গাছ ঘন হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে আমি বাড়ির সামনে এলাম। মস্ত বড় একটা সাদা কালো রঙের বাড়ি। বড় বড় কালো কালো কড়িবর্গা। বাড়ির ঠিক সামনে 2-3টে গাছের ছায়া পড়েছে। বড় হলের জানালাগুলির হীরকাকৃতি কাচের সার্সির ওপর চাঁদের আলো পড়ে চিকচিক করছে। বাইরের দেয়াল থেকে ঝোলানো সেকেলে বড় বড় পর্দা ঝুলছে। সামনে বাকি জানলাগুলি হুড়কো দিয়ে আটকানো। কারণ বাড়ির অধিবাসী বলতে 3-4টি চাকর ও একটি বৃদ্ধা মহিলা। অধিকাংশ ঘরই তালাবদ্ধ হয়ে পড়ে আছে। হলে ঢুকতেই পিসি আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে তার ঘরে নিয়ে এলো। পিসির চেহারা লম্বা ও সরু। পাণ্ডুর মুখে দুটি কালো চোখ, কালো দস্তানা পরা লম্বা সরু হাত। বয়স 50 পেরিয়ে গেছে। অল্প কথা বলে, কিন্তু তার কথাই আইন। তার বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, কিন্তু তার মনটা বড় শক্ত কঠিন। মনে হয় তার ভাইয়ের মেয়ে না হয়ে আমি যদি তার বোনের মেয়ে হতাম, তাহলে পিসি হয়তো আমার প্রতি আরও সদয় ব্যবহার করত। কিন্তু এখন আর সে কথা ভেবে লাভ কি। জমিদার বাবুটির নাম মিস্টার সেভেনিক্স ক্রোল। তিনি ছিলেন ক্রোলগিন্নির নাতি। বছরে 2-3 বার নিচে নামতেন বৃদ্ধ মহিলার খোঁজখবর নিতে। আমি যতদিন অ্যাপেলওয়েল হাউসে ছিলাম তার মধ্যে তাকে মাত্র 2 বার দেখেছি। আমার পিসি ও দাসী মেগ ওয়াইভার্ন খুবই বিবেকবান ছিল, তাই তার প্রতি তারা দুজনেই কর্তব্য পালন করত। মেগ ওয়াইভার্ন ছিল মোটাসোটা, আমুদে স্বভাবের বিবাহিত মহিলা। বয়স 50 ছুঁই ছুঁই। দোহারা চেহারা, সব সময় মুখে হাসি লেগেই থাকতো। হাঁটতো খুব ধীরে সুস্থে। মাইনে সে ভালোই পেত, কিন্তু বড় কৃপণ ছিল। ভালো ভালো সব জামা কাপড় তালা চাবি দিয়ে আটকে রেখে বেশিরভাগ সময় পরে থাকতো চকলেট রঙের সুতির জামা, তাতে লাল হলদে টান আর সবুজ পাতা ও বল আঁকা। আমি যতদিন ওখানে ছিলাম সে আমাকে কিছুই দেয়নি, একটা পিতলের আংটি পর্যন্তও না। তা সত্ত্বেও আমি তাকে পিসির চাইতে বেশি পছন্দ করতাম। সে আমাকে সবসময় হাসি গল্পে মাতিয়ে রাখত। পিসিও আমাকে ভালোবাসতো,
তবে কোনো কোনো বিষয়ে আমার প্রতি সে খুবই রূঢ় ব্যবহার করত। পিসি আমাকে তার শোবার ঘরে নিয়ে গেল, যাতে তার ঘরে চায়ের টেবিল সাজাবার ফাঁকে আমি একটু বিশ্রাম নিয়ে নিই। কিন্তু প্রথমেই আমার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, বয়সের তুলনায় আমার বান নাকি একটু বেশি, বেশ বড়সড় দেখায় আমাকে। আর জিজ্ঞাসা করলো যে আমি সাদামাঠা কাজ ও সেলাই করতে পারি কিনা। তারপর আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তার যে ভাই মারা গেছে আমি নাকি তার মতো, অর্থাৎ আমার বাবার মতোই দেখতে। অবশ্য সে এই আশাও প্রকাশ করলো যে আমি যেন একজন ভালো খ্রিস্টানের মতো চলি এবং কোনো আজে বাজে কাজের সঙ্গে নিজেকে না জড়াই। তার ঘরে প্রথম পা দিয়েই এই কথাগুলো আমার বড় কড়া বলেই মনে হলো। পাশের ঘরে ঢুকলাম। এটি গৃহকর্ত্রীর ঘর। ঘরটা খুবই আরামদায়ক। চারদিকে কেবল ওক কাঠ। সুদৃশ্য অগ্নিকুণ্ড জ্বলছে। টেবিলের ওপর চা, গরম কেক ও মাংস থেকে ধোঁয়া উঠছে। আর আছে মেগ ওয়াইভার্ন, বকবক করা দাসী। পিসি আমাকে তাকে মিসেস ওয়াইভার্ন বলে সম্বোধন করতে বলেছে। আমাকে চায়ের টেবিলের কাছে বসিয়ে রেখে পিসি ওপরে মাদাম ক্রোলকে দেখতে গেল। মিসেস ওয়াইভার্ন বলল, বুড়ি জুডিথ স্কোয়ারলেস জেগে আছে কিনা তাই দেখতেই উনি ওপরে গেলেন। আমি এবং মিসেস শাটার্স, আমার পিসির নাম, যখন না থাকি তখন জুডিথই মাদাম ক্রোলের পাশে বসে থাকে। মহিলাটি বড়ই গোলমেলে। তার সঙ্গে কথা বলতে হলে খুব সতর্ক থাকতে হবে, নইলে তিনি তোমাকে আগুনের মধ্যে অথবা জানালা দিয়ে বাইরে ছুড়ে দেবেন। তার চলাফেরা বিদ্যুৎ গতিতে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তার বয়স কত হতে পারে? গত জন্মদিনে তার বয়স ছিল 93 বছর। এর মধ্যে প্রায় 9 মাস কেটে গেল বলে সে একটু মুচকি হাসল। তারপর গম্ভীর হয়ে বলল, তোমার পিসির সামনে তার বিষয়ে কোনো প্রশ্ন করো না, বলে দিলাম, মনে থাকে যেন। তাকে যেমনটি দেখবে তেমনটি চলবে, ব্যাস, তাহলেই হবে। আচ্ছা, তার কাছে আমার কাজটা কি হবে? দেখো, তোমার পিসি মিসেস শাটার্সি তোমাকে এ ব্যাপারে বলে দেবেন। তবে আমার যতদূর সম্ভব মনে হয় তোমাকে ওই ঘরে বসে থাকতে হবে, যাতে তিনি কোনো কিছুর ক্ষতি না করতে পারেন, সেদিকে নজর রাখতে হবে। টেবিলে তার যেসব জিনিসপত্র আছে তাই নিয়ে তিনি যাতে মেতে থাকেন তারই ব্যবস্থা করতে হবে। তার কথা মতো খাদ্য ও জলের ব্যবস্থা করে দিতে হবে। তাকে সব রকম ক্ষতির বাইরে রাখতে হবে এবং তিনি বড় বেশি গোলমাল করা শুরু করলে জোরে জোরে ঘন্টা বাজাতে হবে। তিনি কি কানে শুনতে পান না? না, তিনি শুনতেও পান, দেখতেও পান। তার বুদ্ধি সূচের মতো তীক্ষ্ণ, কিন্তু কোনো কিছুই ঠিক ঠিক মনে রাখতে পারেন না। আর রাজদরবার অথবা জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করতে ভালোবাসেন এবং দৈত্য বধকারী জ্যাক আর ভালো জুতো জোড়ার গল্প শুনতে পেলে তিনি খুব খুশি হন। আর গত শুক্রবার যে ছোট মেয়েটি চলে গেল, আচ্ছা, সে চলে গেল কেন? এ ব্যাপারে পিসি আমার মাকে লিখেছিল। হ্যাঁ, সে চলে গেছে। কিসের জন্যে? আবার আমার কৌতূহল প্রকাশ পেল। আমার মনে হয় সে মিসেস শাটারসের ডাকে সাড়া দেয়নি বলে। আর কিছু জানি না। অত কথা বলো না তো। তোমার পিসি বকবক করা মেয়েদের একদম পছন্দ করে না। দয়া করে বলুন না, বৃদ্ধার স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, তবে সম্প্রতি একটু ভুগেছেন বটে, কিন্তু গত সপ্তাহ থেকে বেশ ভালোই আছেন। আমি জোর দিয়ে বলছি, তিনি 100 বছর ছাড়িয়ে যাবেন। এই চুপ, তোমার পিসি বারান্দা দিয়ে আসছেন। পিসি ঘরে ঢুকে মিসেস ওয়াইভানের সঙ্গে কথা বলতে লাগলো, আর আমি তখন সারা ঘরে ঘুরে ঘুরে এটা সেটা দেখতে লাগলাম। দেয়ালে পুরনো অয়েল পেইন্টিং, কাবার্ডে চীনামাটির সুন্দর। তারপর ঘরের এক কোনায় একটা অদ্ভুত পুরনো চামড়ার কুর্তা ঝোলানো আছে দেখতে পেলাম। তাতে বকলস আটা। কুর্তার হাত দুটো খাটের 36 সমান লম্বা। ভেবেছিলাম আমার দিকে পিসির নজর নেই, কিন্তু সে হঠাৎ তীক্ষ্ণ স্বরে বলল, ওখানে কি করছো মেয়ে? তোমার হাতে ওটা কি? চামড়ার কুর্তাটা হাতে নিয়েই মুখ কাচুমাচু করে বললাম, এটা এটা কি আমি জানি না পিসিমণি। পিসির গাল দুটো লাল হয়ে উঠল। রাগে তার 2 চোখ জ্বলে উঠল। মনে হলো তার আর আমার মাঝখানে 2 হাত তফাৎ না থাকলে সে আমাকে একটা চড় বসিয়ে দিত। পিসি এক ঝটকায় কুর্তাটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল, যতদিন এখানে থাকবে
নিজের জিনিস ছাড়া অন্য কিছুতে কখনো হাত দেবে না। কুর্তাটা যথাস্থানে রেখে দিয়ে পিসি দরম করে দরজাটা বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিল। মিসেস ওয়াইভান ২ হাত তুলে হাসতে লাগলো। নিজের চেয়ারে গড়াগড়ি খেতে লাগলো। আমার দু চোখ তখন জলে ভর্তি হয়ে গেছে। মিসেস ওয়াইভান হাসতে হাসতে বলল, বোকা মেয়ে, এসো আমার কাছে এসো। শোনো, ওটা একটা খোড়াদের জন্য ক্র্যাচ, কিন্তু এ ব্যাপারে কোনো প্রশ্ন করো না যেন, তাহলে আমরাও তোমাকে মিথ্যে বলবো না। এখন এখানে এসে বসো দেখি, শুতে যাবার আগে এক মগ বিয়ার খেয়ে নিও। আমার ঘরটা ছিল দোতলায়, বৃদ্ধা মহিলার ঘরের ঠিক পাশে, আর মিসেস ওয়াইভানের বিছানা পাতা হতো মহিলাটির ঘরে, তার বিছানার কাছে। দরকার হলে ডাকার সঙ্গে সঙ্গেই সে ঘরে যাবার জন্যে আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। সেই রাত এবং আগের দিন থেকেই বৃদ্ধা মহিলাটির মেজাজ ছিল খুবই খারাপ। মাঝে মাঝে রাগে গো ধরছেন। কখনো কাউকে পোশাক পরাতে দিচ্ছেন না, কখনো বা পোশাক ছাড়াতেও দিচ্ছেন না। সকলে বলে সময়কালে তিনি ছিলেন অপরূপা সুন্দরী, কিন্তু অ্যাপেলওয়েলের আশেপাশে কেউই এই মহিলাটির যৌবনকালের কথা স্মরণ করতে পারে না। তার কিন্তু সাংঘাতিক রকমের পোশাকের নেশা আছে। ঘন রেশম, ঘন স্যাটিন, ভেলভেটস, লেস, সব রকম পোশাক তার এত বেশি আছে যে অন্তত ৭টা দোকান তা দিয়ে সাজিয়ে দেওয়া যেতে পারে। তার সব পোশাকই সেকেলে ধরনের আর অদ্ভুত রকমের, অথচ খুবই দামি দামি পোশাক। যাই হোক, আমি শুতে গিয়ে বিছানায় কিছুক্ষণ জেগে রইলাম। আমার কাছে সবই নতুন মনে হলো। আমার স্নায়ুর ওপর চাপ পড়েছে, কারণ উৎসবের দিন ছাড়া আমি চা খেতে অভ্যস্ত ছিলাম না। মিসেস ওয়াইভানের কথা কানে এলো। কানের কাছে হাত রেখে ভালো করে কান পাতলাম, কিন্তু বৃদ্ধা ক্রোলের কথা শুনতে পেলাম না। তিনি একটি কথাও বলেছেন বলে মনে হলো না। সকলেই তাকে খুব যত্ন করত। অ্যাপেলওয়েলের লোকেরা জানতো যে বৃদ্ধা মারা গেলে এখানের প্রত্যেকেরই চাকরি যাবে, আর তাদের চাকরিগুলো যেমন আরামের, মাইনেও বেশ ভালো। এই বৃদ্ধা মহিলাকে দেখতে ডাক্তার আসেন সপ্তাহে ২ দিন। ডাক্তারের উপদেশ মতোই সবকিছু করা হয়। ডাক্তার প্রতিবারই একটি কথা বলে যান, তাকে যেন কখনো কোনোভাবেই বিরক্ত করা বা রাগানো না হয়। সব সময় যেন তাকে তোয়াজ করা হয়, তুষ্ট রাখা হয়। তাকে হাসি খুশি রাখতে হবে আপনাদের। কাজে কাজেই একই পোশাকে তিনি সারা রাত ও পরের দিনটাও কাটালেন। একটি কথাও বললেন না। আমি সারাটা দিন আমার নিজের ঘরে সেলাই করেই কাটিয়ে দিলাম। নিচে শুধু খাবার সময় গেলাম। রাতে ডিনারের পরে পিসি ঘন্টাখানেকের জন্য আমাকে বাইরে বেড়াতে পাঠালো। পথের দুধারে মস্ত বড় বড় সব গাছ। জায়গাটা অন্ধকার ও নির্জন। আকাশ মেঘে ঢাকা। একলা হাঁটতে হাঁটতে বাড়ির কথা ভেবে আমি অনেক কাঁদলাম। সেদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে নিজের ঘরেই বসেছিলাম। মাদাম ক্রোলের শোবার ঘরের দিককার দরজাটা খোলাই ছিল। পিসিও সেখানেই ছিল। এই প্রথম আমি এমন কিছু শুনলাম যা ওই বৃদ্ধা মহিলার কথা বলেই আমার মনে হলো। একটা অদ্ভুত ধরনের আওয়াজ আমার কানে এলো। সেটা পাখির না জন্তুর তা জানি না, তবে এক ধরনের অদ্ভুত ভ্যা ভ্যা শব্দ। যাতে বেশি শুনতে পারি সেইভাবে কান খাড়া করে রইলাম, কিন্তু তার কথার বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। আমার পিসি কিন্তু উত্তর দিচ্ছিল, প্রভুর ইচ্ছা না হলে শয়তান কাউকে আঘাত করতে পারে না। বিছানা থেকে সেই একই অদ্ভুত আওয়াজ আসতে লাগলো, কিন্তু আমি তার এক বর্ণ বুঝতে পারলাম না। আমার পিসি বলছিল, ওদের মুখ ভার করতে দিন, ওরা যা খুশি বলুক। ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন তো কে আমাদের বিরুদ্ধে যেতে পারে। আমি দম বন্ধ করে দরজার দিকে কান পেতে সব শুনতে চেষ্টা করছিলাম, কিন্তু সে ঘর থেকে আর কোনো শব্দ বা আওয়াজই কানে এলো না। প্রায় আধা ঘন্টা পরে টেবিলের পাশে বসে পুরনো ঈশপের গল্পের ছবি দেখছি। এমন সময় মনে হলো দরজার কাছে কি যেন পড়ছে। তাকিয়ে দেখলাম পিসি দরজার ফাঁকে তাকিয়ে আছে, তার হাতটা তোলা। শ্শ্, নরম স্বরে কথাটা বলে সে পা টিপে টিপে আমার কাছে এসে বলল, ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত তিনি ঘুমিয়ে পড়েছেন। আমি ফিরে না আসা পর্যন্ত টু শব্দটি করবে না। আমি নিচে থেকে চা খেয়ে আসছি। আমি ও মিসেস ওয়াইভান এলেই তুমি ছুটে নিচে চলে যাবে। আমার ঘরেই জুডিথ তোমাকে রাতের খাবার এনে দেবে। এই বলে পিসি চলে গেল। আমি আবার ছবির বইটা দেখতে লাগলাম। মাঝে মাঝেই কান খাড়া করে শোনবার চেষ্টা করছি, কিন্তু কোনো শব্দ বা নিঃশ্বাসের আওয়াজ কিছুই শুনতে পেলাম না। বড় ঘরটাতে বসে তখন আমার খুব ভয় করছিল।
মনে সাহস আনবার জন্যে ছবিগুলোর সঙ্গে বিড়বিড় করে কথা বলতে লাগলাম, মানে নিজের সঙ্গে নিজেই। অবশেষে উঠে দাঁড়ালাম, ঘরময় হাঁটতে হাঁটতে চারিদিকে তাকাতে লাগলাম। কোনো রকমে মনটাকে প্রফুল্ল ভয়মুক্ত রাখার চেষ্টা করছিলাম। আর শেষ পর্যন্ত কি আর করা যায়, উকি মারলাম মাদাম ক্রোলের শোবার ঘরে। চমৎকার ঘরখানা, মস্ত বড় পালঙ্ক, ছাদ থেকে ঝোলানো ফুলকাটা রেশমি মশারি মেঝে পর্যন্ত নেমে এসেছে। ঘরে প্রকাণ্ড একটা আয়না, ঘরখানায় পর্যাপ্ত পরিমাণ আলো। গুনে দেখলাম 22টা মোমবাতি জ্বলছে। মানে এরকমটাই তার পছন্দ, তাই কেউ না বলতে সাহস করে না। দরজার কাছে কান পাতলাম, হাঁ করে চারিদিকে তাকাতে লাগলাম। একটা নিঃশ্বাসের শব্দ যখন শুনতে পেলাম না, মশারিটাকে একবারও সরতে যখন দেখলাম না, তখন আমার বুকে সাহস এলো। পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকে চারিদিকে দেখতে লাগলাম। তারপর সেই প্রকাণ্ড আয়নাটায় নিজেকে দেখতে পেলাম। আর তখনই আমার মাথায় এলো, বিছানায় শোয়া বৃদ্ধাটির দিকে একবার তাকালে কেমন হয়। ক্রোল ঠাকুমাকে দেখার সাধ যে আমার অনেক। ভাবলাম এই সুযোগ, এত ভালো সুযোগ আর আসবে না। অতএব সাহসে ভর করে ভারী পর্দার ফাঁক দিয়ে আমি হাত ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম। সব যেন মৃত্যুর মতো স্তব্ধ। কাজেই আস্তে আস্তে মশারিটাতে টান দিলাম। আর চোখের সামনে দেখলাম লেক্সো গির্জার কবরের পাথরের ওপর আঁকা যিশু জননীর ছবির মতো টান টান হয়ে শুয়ে আছেন অ্যাপেলওয়েল হাউসের বিখ্যাত ক্রোল ঠাকুমা, অপরূপ সাজে সজ্জিতা। লাল ও সবুজ সাটিন ও রেশম সোনালি লেস, পাউডার মাখানো মস্ত বড় পরচুলা মাথার ওপর বসানো। আর এত বলি রেখা কোথায় আছে? গলার ঢিলে চামড়া পাউডার ঢেলে সাদা করা হয়েছে, দুই গালে রোজ ঘষা হয়েছে, ভ্রু দুটো আঁকা। তিনি শুয়ে আছেন যেমন মহিমাময়ী, তেমনই শক্ত হয়ে, পরনে রেশমি পাজামা। আরে আশ্চর্য তো, তার নাকটা বেঁকে গিয়ে সরু হয়ে উঠল, চোখের অর্ধেক সাদা অংশ খুলে গেল। এই পোশাক পরে হাতে একটা পাখা নিয়ে বডিসে একটা বড় ফুলের তোড়া গুজে আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করা তার অভ্যাস। লতার বালা পড়া ছোট হাত দুখানি দুপাশে পড়ে আছে, শুরু করে কাটা এরকম লম্বা নখ আমি জীবনে দেখিনি। এরকম নখ রাখা হয়তো বড় লোকেদের ফ্যাশন। মশারিটা ছাড়তে পারলাম না, 1 ইঞ্চিও নড়তে পারলাম না, তার উপর থেকে চোখও সরাতে পারলাম না। আমার বুকের স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি চোখ মেলে উঠে বসলেন। সহসা ঘুরে গিয়ে লম্বা গোড়ালি দুটো মেঝের উপর ঠুকে আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। কাচের মতো স্বচ্ছ দুটি বড় চোখে আমার দিকে তাকিয়ে লম্বা লম্বা নকল দাঁত বার করে দুষ্টু হাসি হাসতে লাগলেন। এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি। তার হাতের সব আঙ্গুলগুলো সোজা আমার দিকে বাড়িয়ে দিয়েছেন। বয়সের ভারে কোমরটা তার বেঁকে আছে। তিনি বলে উঠলেন, ওরে মেয়েটা, তুই কেন বলছিস যে আমি ছেলেটাকে খুন করেছি? এবার গলা টিপে তোকেও একদম ঠান্ডা করে দেব। পারলে সে মুহূর্তেই আমি ছুটে পালাতাম, কিন্তু তার উপর থেকে চোখ সরাবার শক্তি যে আমার ছিল না। এক পা করে পিছিয়ে যেতে লাগলাম তার কাছ থেকে। যেন তারের উপর দিয়ে হাঁটছেন এমনইভাবে খটখট শব্দ করে তিনি আমার দিকে তেড়ে এলেন। তার আঙ্গুলগুলো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে, আর জিভ দিয়ে অনবরত একটা শব্দ করছেন, দ্রুত পিছিয়ে চলেছি। তার আঙ্গুলগুলো আমার গলা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। মনে হলো উনি আমাকে স্পর্শ করলেই আমি সব জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলব। এইভাবে পিছোতে পিছোতে ঘরের একেবারে একটা কোণে গিয়ে আটকে গেলাম। গলা থেকে একটা আর্তনাদ বের হলো। শুনলে মনে হবে আমার দেহ ও আত্মা পরস্পরকে ছেড়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আমার পিসি দরজা থেকে একটা হাঁক দিল। সঙ্গে সঙ্গে বৃদ্ধা পিসির দিকে ঘুরে দাঁড়ালো, আর আমিও সেই ফাঁকে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। নিচে এসে প্রাণ খুলে একচোট কাঁদলাম। সব শুনে মিসেস ওয়াইভার্ন হো হো করে হেসে উঠল, কিন্তু বৃদ্ধা মহিলার কথাগুলি শুনেই তার গলার স্বর নেমে গেল। সে বলল, আরেকবার বলো তো। কথাগুলি আবার বললাম। ওরে মেয়েটা, তুই কেন বলছিস যে আমি ছেলেটাকে খুন করেছি? এবার গলা টিপে তোকেও আমি ঠান্ডা করে দেব। মিসেস ওয়াইভার্ন বললে, কি বললে? তিনি একটা ছেলেকে খুন করেছেন? সেই থেকে জুডিথ আমার ওপর ক্ষেপে গেল। বয়স্কা মহিলা দুটি না থাকলে তার সঙ্গে একলা এক ঘরে থাকার চাইতে আমি বরং জানলা দিয়ে লাফিয়ে পালাতে পারলে বাঁচি। প্রায় 1 সপ্তাহ পরে
আমাকে একলা পেয়ে মিসেস ওয়াইভার্ন মাদাম ক্রোল সম্পর্কে এমন একটা কথা আমাকে বলল, যা আমি আগে কখনো জানতাম না। প্রায় 70 বছর আগে তিনি যখন পূর্ণ যুবতী ছিলেন, অপরূপা সুন্দরী ছিলেন, তখন অ্যাপেলওয়েলের জমিদার ক্রোলকে বিয়ে করেন। জমিদারের স্ত্রী মারা গিয়েছিল 9 বছরের একটি ছেলেকে রেখে। একদিন সকাল থেকে ছেলেটির আর কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু হরথনের ঝোপের মধ্যে তার টুপিটা পাওয়া গেল। সকলেই ধরে নিল যে স্নান করতে গিয়ে হ্রদের জলে তলিয়ে গেছে। আসলে তাকে খুব বেশি স্বাধীনতা দেয়া হয়েছিল, তাই সে যা খুশি তাই করে বেড়াতো। পরে অবশ্য জমিদারের দ্বিতীয় স্ত্রী মাদাম ক্রোলের ছেলে জমিদার হলেন, অনেক বছর বাঁচলেন। আর তারপরেই তার ছেলে এই বৃদ্ধা মহিলার নাতি সেভেনিক্স ক্রোল যখন জমিদার হলেন, ঠিক তখনই আমি এলাম অ্যাপেলওয়েলে। আমার পিসি এখানে আসার আগে এ নিয়ে এখানে অনেক কথা হতো। লোকে বলতো সৎমাটি অনেক কিছুই জানে, কিন্তু মুখ খোলে না। ছলাকলা ও তোষামোদ দিয়েই তিনি তার স্বামী বুড়ো জমিদারকে ভুলিয়ে রাখতেন। কিন্তু ছেলেটিকে যখন আর কোনোদিনই দেখা গেল না, তখন কালক্রমে সকলেই তার কথা ভুলে গেল। আমি সেখানে গেছি 6 মাসও হয়নি। শীতকাল। বৃদ্ধা মহিলাটি শেষবারের মতো অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের ভয় হলো আবার তার উন্মাদ রোগ দেখা দিতে পারে। বছর 15 আগেও তিনি একবার উন্মাদ হয়েছিলেন। সে সময় তাকে একটা খাটো ঘাগরা পরিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। এবার কিন্তু তিনি পাগল হলেন না। দিনরাত শুধু চুপচাপ বসে ভাবেন আর ভাবেন, মাঝে মধ্যে আ করেন। শেষ পর্যন্ত আমি চলে যাবার 2-1 দিন আগে বিছানায় শুয়ে কখনো ছটফট করছেন, কখনো বকবক করছেন। মনে হতো একটা ডাকাত বুঝি তার গলায় ছুরি চেপে ধরেছে। এই সময় তিনি বিছানা থেকে নেমে পড়তেন, কিন্তু তখন আর হাঁটবার অথবা দাঁড়াবার মতো শক্তি না থাকায় মেঝেতে পড়ে যেতেন। অস্থিসার হাত দুটোকে মুখের সামনে বাড়িয়ে দিয়ে কেবলই ক্ষমা চাইতেন। আমি আর তার ঘরে যেতাম না। মেঝেতে পড়ে তিনি গড়াগড়ি যেতেন, আছাড়ি পিছাড়ি করতেন, মুখে এমন সব কথা বলতেন যাতে আমার চামড়া নীল হয়ে যেত। ভয়ে নিজের বিছানায় শুয়ে আমি থরথর করে শুধু কাঁপতাম। আমার পিসি, মিসেস ওয়াইভার্ন, জুডিথ স্কোয়াইসলেস এবং লেক্সো থেকে আসা একটি স্ত্রীলোক সবসময় তার কাছে থাকত। শেষ পর্যন্ত বৃদ্ধা বিকারগ্রস্ত অবস্থায় এলে সকলে মিলে তাকে বাইরে নিয়ে এলো। পাদ্রী মশাই এলেন, তার জন্য প্রার্থনা করলেন, কিন্তু তখন তিনি সব প্রার্থনার অতীত। আমার মনে হয় প্রার্থনা করাটাই ঠিক, কিন্তু তাতে কোনো ফল হবে বলে কেউ মনে করল না। এইভাবে শেষ পর্যন্ত তিনি চলে গেলেন। সব শেষ হয়ে গেল। বৃদ্ধ ক্রোল ঠাকুমাকে সবাচ্ছাদনে ঢেকে সবাধারে শোয়ানো হলো, আর জমিদার সেভেনিক্সকে চিঠি দেওয়া হলো। কিন্তু তিনি তখন ফ্রান্সে ছিলেন, ফলে তার আসতে অনেক দেরি হবে। পাদ্রীমশাই, ডাক্তার দুজনেই একমত হলেন যে মৃতদেহকে আর এমনভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। স্থির হলো তারা দুজন আর অ্যাপেলওয়েল থেকে পিসি ও আমরা কজন তাকে সমাধি দিতে যাব। অতএব অ্যাপেলওয়েলের বৃদ্ধা মহিলাটিকে লেক্সো গির্জার মাটির তলার ঘরে সমাধি দেওয়া হলো। জমিদার সেভেনিক্স ফিরে এলে যতদিন আমাদের পাওনাগণ্ডা মিটিয়ে না দিচ্ছেন এবং আমাদের সম্পর্কে তার সিদ্ধান্তের কথা না জানাচ্ছেন, ততদিন পর্যন্ত আমরা সেখানেই থেকে গেলাম। ক্রোল ঠাকুমা যে ঘরে থাকতেন তার 2টো দরজার পরের একটা আলাদা ঘরে আমাকে থাকতে দেওয়া হলো। জমিদারবাবু অ্যাপেলওয়েলে আসার আগের দিন রাতে সেই ঘটনাটা ঘটে গেল। খবর ছিল পরদিন সকালেই জমিদার এসে পৌঁছে যাবেন। আমার খুব আনন্দ হতে লাগলো, কেবলই বাড়ির কথা মনে হচ্ছিল। তখন বোন জ্যানেট, বিড়াল বাচ্চাগুলো, কুকুর ট্রেমার ও অন্য অনেকের কথা মনে পড়ছিল। ফলে মনটা এতই চঞ্চল হয়ে উঠেছিল যে চোখে ঘুমই আসছিল না। ঘড়িতে রাত 12টা বাজলো। আমি জেগেই ছিলাম। ঘরময় গাঢ় অন্ধকার। আমার পিঠ দরজার দিকে আর চোখ দুটো বিপরীত দিকের দেওয়ালে। তারপর 12টা বেজে 10 মিনিটও হয়নি, এমন সময় সামনের দেওয়ালে একটা আলো দেখতে পেলাম, যেন পিছনে একটা কিছু জ্বলে উঠল। আমার গাউনের ছায়াগুলি যেন সিলিংয়ের বর্গায় ও ওক কাঠের প্যানেলের ওপর নাচতে শুরু করে দিল। কোনো কিছুতে আগুন লেগেছে মনে করে তাড়াতাড়ি মাথাটা ঘোরালাম। হায়, আমি এ কি দেখলাম! এ যে সেই বৃদ্ধা মহিলা, তার মৃতদেহ স্যাটিনে ভেলভেটে সাজানো, ঠোঁটে অর্থহীন হাসি, চোখ দুটো পিরিচের মতো চওড়া, মুখটা দেখতে যেন শয়তানের মতো। দেহের নিচের দিক থেকে একটা লাল আলো উঠে আসছে, যেন পায়ের চারদিকে তার পোশাকটা দপদপ করে জ্বলছে। মূর্তিটা সোজা আমার দিকেই ছুটে আসছে।
জরাজীর্ণ কুঁচকে থাকা হাত দুটি বাড়িয়ে দিয়েছে আমার গলা টিপে ধরবার জন্যে। আমার নড়বার মতো শক্তিও ছিল না। কিন্তু না, মূর্তিটা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। ছড়িয়ে গেল এক ঝলক ঠান্ডা হাওয়া। তাকিয়ে দেখলাম দেয়ালের গায়ে দরজা খোলা একটা কুঠুরি, আর মূর্তিটা সেখানে যেন কি খুঁজে বেড়াচ্ছে। আগে এসে দরজাটা কখনো দেখিনি। এবার মূর্তিটি আমার দিকে ঘুরে দাঁড়ালো, দাঁত কড়মড় করতে করতে। তারপর হঠাৎই সারা ঘরটা অন্ধকার হয়ে গেল। বিছানার এক প্রান্তে আমি দাঁড়িয়ে আছি। কেমন করে সেখানে গেলাম তাও জানি না। তারপর আমি কোনো মতে শক্তি সঞ্চয় করে চিৎকার করে বারান্দা দিয়ে ছুটতে ছুটতে মিসেস ওয়াইভানের দরজাটা এক ধাক্কায় খুলে তাকে জড়িয়ে ধরলাম। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারলাম না। ভোরের আলো ফুটে উঠতেই আমি প্রাণপণে ছুটতে ছুটতে পিসির কাছে চলে এলাম। আমি ভেবেছিলাম এ ব্যাপারে পিসি আমাকে খুব বকাঝকা করবে, কিন্তু পিসি আমাকে কিছুই বলল না। শুধু আমার হাতটা ধরে কঠিন দৃষ্টিতে আমাকে জিজ্ঞাসা করলেন, মূর্তির হাতে কি একটা চাবি ছিল? বলো বলো, ভয় পাবার মতো কিছু নেই। আমি মনে করার চেষ্টা করে বললাম, হ্যাঁ, পিতলের অদ্ভুত হাতলওয়ালা একটা বড় চাবি ছিল তার হাতে। একটু থামো, বলেই পিসি আমার হাতটা ছেড়ে দিয়ে কাবার্ডের দরজাটা খুলে আঙুল দিয়ে একটা চাবি তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, এইরকম চাবি কি? বললাম, হ্যাঁ তা হবে হয়তো। চাবিটা ঘুরিয়ে পিসি বলল, তুমি ঠিক বলছো তো? নিশ্চয়ই। মনে হচ্ছিল আমি বুঝি অজ্ঞান হয়ে যাব। ঠিক আছে, বলে পিসি চাবিটাকে আবার তালা দিয়ে আটকে রাখলো। এবার একটু ভেবে নিয়ে পিসি বলল, আজ 12টার আগেই জমিদারবাবু স্বয়ং এখানে আসছেন। এসব কথা অবশ্যই তাকে বলবে। মনে হচ্ছে আমিও খুব শীঘ্র এখান থেকে চলে যাব। কাজেই সবচাইতে ভালো ব্যবস্থা হচ্ছে তুমি আজ বিকেলেই বাড়ি চলে যেও। তোমাকে আমি আরেকটা কাজ খুঁজে দেবক্ষণ। এ কথা শুনে আমি খুব খুশি হলাম। পিসি আমার জিনিসপত্র বেঁধে গুছিয়ে দিল, আর আমার প্রাপ্য 3 পাউন্ড আমার হাতে গুজে দিল। জমিদার ক্রোল সেদিনই অ্যাপেলওয়েলে এলেন। সুপুরুষ, বয়স প্রায় 30-এর কাছাকাছি। এই দ্বিতীয়বার তাকে দেখলাম, কিন্তু এই প্রথমবার তিনি আমার সঙ্গে কথা বললেন। গৃহকর্ত্রীর ঘরে বসেই পিসি তার সঙ্গে কথাবার্তা বলল। তাদের মধ্যে কি কথা হলো আমি জানি না। জমিদার বাবুকে দেখে একটু ভয়ই পেয়েছিলাম, কিন্তু তিনি যখন হেসে বললেন, তুমি কি দেখেছো গো মেয়ে? নির্ঘাত একটা বাজে স্বপ্ন দেখেছো, কারণ পৃথিবীতে ভূতপ্রেত বলে কিছুই নেই। সে যা হোক, এবার পুরো ব্যাপারটা বলো তো মেয়ে। আমি ধীরে ধীরে সবিস্তারে সব বললাম। সব শুনে একটু চিন্তা করে নিয়ে তিনি পিসিকে বললেন, জায়গাটা আমি বেশ চিনি। বৃদ্ধ স্যার অলিভারের সময়ে খোড়া ওয়াইন্ডেল আমাকে বলেছিল, ওই কুঠুরির বাঁ দিকে যেখানে মেয়েটি স্বপ্নের মধ্যে আমার ঠাকুমাকে একটি দরজা খুলতে দেখেছে, সেখানে সত্যিই একটা দরজা ছিল। সে যখন আমাকে কথাটা বলেছিল তখন তার বয়স 80 পার হয়ে গেছে, আর আমি তখন একটি বালক মাত্র। তারপর 20 বছর পেরিয়ে গেছে। অনেককাল আগে পর্দা ঢাকা ঘরের লোহার ঘরটা তৈরি হবারও আগে সেখানে এইসব মূল্যবান বাসনপত্র ও হিরে জহরত রাখা হতো। সে আমাকে বলেছিল কুঠুরির দরজার চাবির হাতলটা ছিল পিতলের, আর আপনি বলছেন তিনি যেখানে তার পুরনো পাখাগুলি রাখতেন সেই সিন্দুকের তলায় চাবিটা পাওয়া গিয়েছিল। এবার যদি আমরা সেখানে গিয়ে ভুল করে ফেলে যাওয়া কোনো চামচ বা হিরে দেখতে পাই, তাহলে কি সেটা আশ্চর্যের ব্যাপার হবে না? তুমি আমাদের সঙ্গে চলো তো মেয়ে, ঠিক জায়গাটা তুমি আমাদের দেখিয়ে দেবে। অনিচ্ছা সত্ত্বেও পিসের হাতটা জোরে চেপে ধরে সেই ভয়ঙ্কর ঘরটাতে ঢুকলাম। বেশ ভালো করে বুঝিয়ে বললাম কেমন করে তিনি এলেন, আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন, ঠিক কোথায় তিনি দাঁড়িয়েছিলেন, আর কোথায় দরজাটা খুলে গিয়েছিল বলে আমার মনে হয়েছিল। দেয়ালের গায়ে তখন একটা পুরনো খালি আলমারি ছিল। সেটাকে ঠেলে সরিয়ে দিতেই দেয়ালের কাঠের আচ্ছাদনের ওপর একটা দরজার চিহ্ন চোখে পড়ল। চাবির ফুটোটাকে কাঠ দিয়ে বন্ধ করে রেঁদা মেরে সমান করে দেওয়া হয়েছে। চাবির ফুটোটাকে কাঠ দিয়ে বন্ধ করে রেঁদা মেরে সমান করে দেওয়া হয়েছে, আর দরজার জোড়াগুলোকে পুডিং দিয়ে বন্ধ করে ওক কাঠের রং লাগিয়ে দেওয়া হয়েছে। আলমারিটা সরানোর ফলে কবজার দাগটা চোখে না পড়লে কেউ বুঝতেই পারতো না যে সেখানে একটা দরজা কোনো কালে ছিল। বিচিত্র হাসি এসে জমিদারবাবু বললেন, হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে। একটা ছোট বাটালি ও হাতুড়ি এনে চাবির ছিদ্রের ভেতর থেকে কাঠটা বার করতেই চাবিটা ঠিক লেগে গেল। চাবিটাকে জোরে এক পাক ঘোরানো হলো। ক্যাচ করে একটা টানা শব্দ হলো। হুড়কোটা পড়ে যেতেই জমিদারবাবু একটানে দরজাটা খুলে ফেললেন।
ভেতরে আরেকটা দরজা, আগের দরজাটার চাইতেও মজবুত, কিন্তু তালা না থাকায় সহজেই খুলে গেল। ভেতরে ছোট্ট একটা মেঝে, দেওয়াল ও ইটের ঘর। ভেতরে কি আছে দেখতে পেলাম না, ভেতরটা গাঢ় অন্ধকার। পিসি একটা মোমবাতি ধরিয়ে দিলেন। জমিদার বাবু সেটা হাতে নিয়ে ভেতরে পা দিলেন। পায়ের আঙুলে ভর দিয়ে পিসি জমিদার বাবুর কাঁধের ওপর দিয়ে ভেতরটা দেখবার চেষ্টা করলো, কিন্তু আমি কিছুই ঠাহর করতে পারলাম না। একটু পিছিয়ে এসে জমিদার বাবু বললেন, আরে ওটা আবার কি? কয়লা ঠেলা শিকটা আমায় তাড়াতাড়ি এনে দিন তো। পিসি অগ্নিকুণ্ডের দিকে চলে যেতেই আমি জমিদার বাবুর হাতের ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারলাম। দেখতে পেলাম মেঝের এক কোণে সিন্দুকটার উপর বসে আছে একটা বাদর অথবা ছাল ছড়ানো কোনো জন্তু, আর তা না হলে অত্যন্ত কুঁচকে যাওয়া জরাজীর্ণ কোনো বৃদ্ধ। শিকটা জমিদার বাবুর হাতে দিয়ে তার ঘাড়ের ওপর দিয়ে ভেতরে উঁকি মেরে সেই দুর্গন্ধ বস্তুটাকে দেখতে পেয়ে পিসি বলে উঠল, হাই, খুব সাবধান! স্যার, কি করছেন আপনি? ফিরে আসুন, দরজাটা বন্ধ করে দিন। জমিদার বাবু সে কথায় কান না দিয়ে শিকটাকে তলোয়ারের মতো তাক করে ধরে বস্তুটাকে একটা খোঁচা মারলেন, আর সেটা ধড়শুদ্ধ সশব্দে খসে পড়ল, হয়ে গেল একরাশ হাড় ও ধুলো। হাড়গুলো একটা বালকের হাড়, বাকি হাড়গুলো শিক দিয়ে স্পর্শ করা মাত্রই ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমাদের কারো মুখে কোনো রা নেই। জমিদার বাবু মেঝেতে পড়ে থাকা মাথার খুলিটার দিকে এবার তাকালেন, মন্তব্য করলেন, একটা মরা বিড়াল। তারপর পিছিয়ে এসে মোমবাতিটা নিভিয়ে দিয়ে তিনি দরজাটা বন্ধ করে দিলেন। মিসেস শাটার্স, আপনিও আমি পরে আবার এখানে আসব এবং একটা একটা করে প্রতিটি তাক খুঁজে দেখব। আপনার সঙ্গে অন্য ব্যাপারেও আমার কিছু কথা আছে। আর আপনি তো বললেন এই ছোট্ট মেয়েটি তার বাড়িতে চলে যাচ্ছে, ওর মাইনে তো ও পেয়েই গেছে, এবার আমি ওকে একটা উপহার দিতে চাই। বলে জমিদারবাবু আমার কাঁধটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়ে আমাকে পুরো 1 পাউন্ড দিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই আমি লেক্সো যাত্রা করলাম। সেখান থেকে যাত্রীবাহী গাড়িতে চেপে বাড়ি পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। অ্যাপেলওয়েলের ক্রোল ঠাকুমা আর কোনোদিন আমাকে দেখা দেননি, স্বপ্নেও নয়, সশরীরেও নয়। কিন্তু আমি যখন বড় হয়ে উঠলাম, একবার পিসি লিটনহামে এসে একটা দিন ও রাত আমার কাছে কাটিয়েছিল। তখনই পিসি আমাকে বলেছিল, যে বেচারি ছেলেটি বহুকাল নিখোঁজ হয়েছিল, কুৎসিত দুষ্টু বুড়িটাই যে তাকে অন্ধকার ঘরে আটকে রেখে মেরে ফেলেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ছেলেটির চেঁচামেচি, প্রার্থনা, দাপাদাপি কেউই শুনতে পায়নি। সে যে জলে ডুবে মারা গেছে সেটা বোঝানোর জন্যই তার টুপিটা জলের ধারে ফেলে রাখা হয়েছিল। কাজটা কে করেছিল তাও কেউ জানে না। হাত দেওয়া মাত্রই তার পোশাকগুলো এক মুঠো ছাই হয়ে ছড়িয়ে পড়ল। কিন্তু তার মধ্যে ছিল এক মুঠো কালো বোতাম, সবুজ বাটের একটা ছুরি আর 2টো পেনি। বেচারিকে যখন ভুলিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়, পেনি দুটো হয়তো তখন তার পকেটেই ছিল। তারপরে সে আর কখনো আলোর মুখ দেখেনি। জমিদার বাবুর কাগজপত্রের মধ্যে একটা বিজ্ঞপ্তির কপি পাওয়া গিয়েছিল। ছেলেটি হারিয়ে যাবার পরে বিজ্ঞপ্তি ছাপা হয়েছিল। বৃদ্ধ জমিদার ভেবেছিলেন হয় সে পালিয়ে গেছে, নয়তো জিপসিরা তাকে ধরে নিয়ে গেছে। বিজ্ঞপ্তিতে লেখা ছিল ছেলেটির সঙ্গে সবুজ হাতলওয়ালা একটা ছুরি ছিল।